আসসালামু আলাইকুম। আমি আসিফ জামান ক্রিকটক্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসলে বাংলাদেশ দলের সাম্প্রতিক অবস্থা, ওডিআই ফরম্যাটে তাদের পারফরমেন্স এবং ওয়েস্ট ইন্ডিজের আপকামিং ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে যে দল ঘোষণা করলো, এগুলো নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে যেগুলো চাচ্ছিলাম যে আমি আমার ফেসবুক ফ্রেন্ডস এবং ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সদের জন্য একটু শেয়ার করি আর কি। আপনাদের মতামত চাচ্ছি অবভিয়াসলি, এবং দেশের জন্য, দলের জন্য আসলে পাইপলাইনটা কেমন হওয়া উচিত, সিলেকশন প্যানেলে যারা আছে, কোচিং প্যানেলে যারা আছে, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তারা আসলে কি ভাবছে, কি করছে, কতটুকু কাজ করছে, কি করা উচিত, এগুলো নিয়ে একটু জাস্ট ডিসকাশন আপনাদের সাথে। সো যা খেললো আফগানিস্তানের সাথে থার্ড ওডিআইতে বাংলাদেশ, এটা আসলে মানে কোনোভাবেই এক্সপ্লেইন করার মতো কিনা আমি জানি না। 200 রানের হার, লজ্জার হার। ক্রিকেটের বা খেলা স্পোর্টসে লজ্জা আছে কিনা আমি জানি না, আমার কাছে ডেফিনেটলি লজ্জা লেগেছে। হোপফুলি আপনাদের কাছেও এই ম্যাচ দেখার পরে লজ্জাই লাগার কথা অ্যাজ এ বাংলাদেশি সাপোর্টার্স। সো ম্যাচে কি হলো আসলে? ম্যাচে তামিম ভালো করছে না, আপনি ইয়াকে নিয়ে আসলেন, কি বলে হচ্ছে আমাদের ওপেনিং লেফট হ্যান্ডেড যে ব্যাটসম্যান, তাকে নিয়ে আসলেন নাইম শেখ। নাইম শেখ আসার পরে কি হলো? নাইম শেখ যেটা করলেন, নাইম শেখ সবসময় আমার কাছে মনে হয় যে ঘরোয়া লিগে উনি অনেক প্রমিজিং একটা ব্যাটসম্যান। মনে আছে ডেবু হওয়ার সময় ইন্ডিয়াতে টি-20তে পারফর্মও করলো ইন্ডিয়ার এগেনস্টে, বাট ছেলেটা কেন জানি মনে হচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্সে ভোগে সবসময় ওডিআই মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলেই। আপনি দেখেন এনসিএলে বা ঘরোয়া লিগে সবসময় টপ পারফর্মার, কিন্তু কি হচ্ছে যখন ইন্টারন্যাশনাল অ্যারিনাতে উনি আসছেন, উনি মানে এত প্রেশার, উনি এত নার্ভাস, খেলাতেই বোঝা যায় যে তার মানে কোনো লেভেলের পারফরমেন্সের মধ্যে নেই। কেন বললাম? নাইম শেখ আসলেন, উনি 295 রানের জন্য কিন্তু চেস করতে নেমেছে বাংলাদেশ দল। সাইফের মতনই খেলছেন অপোনেন্ট সাইডে নাইম শেখ আমার যত মনে আছে যে যেটাই করছেন, ডিফেন্স করলেও প্রপারলি হচ্ছে না, শর্টস খেললেও প্রপারলি খেলতে পারছেন না, লিভ করলেও যেন লিভ করতে পারছেন না বল। 14 বলে ওনার 5 কি 4 রান ফ্রি হিট। তো ওইটা না বললেই নয়, ফ্রি হিটের বল ভাই, আপনি মোটেও সেটেল ডাউন না, আপনি ঠিকমতো মিড পার্টে ব্যাটে বল লাগাতে পারছেন না। তো ফ্রি হিটটা আপনি চেষ্টা করবেন না যে লফটেড শট খেলি, ইদার ব্যাটে লাগলো অথবা ক্যাচ অন, কি যায় আসে, উইকেট তো যাবে না। আপনি কি করলেন? আপনি এই ফ্রি হিট বলটাও জাস্ট লাইক এটা কি বলবো, লং অনের দিকে একটা জাস্ট শ্যাডো শট করলেন এবং 0 রানের জন্য। ওইখানে কমেন্টেটর অলমোস্ট হতবাক, সে বলছিল ইট ওয়াজ আ ফ্রি হিট, হোয়াট ইউ থিঙ্ক নাইম শেখ, ইউ জাস্ট মিসড ইট দ্য চান্স। সো আসলে কিছু বলার নাই। তবে আমি বলবো সিলেক্টরদের জন্য, দেখেন উনি পারফর্ম করছে ওডিআইতে, আপনারা খেলাইছেন টি-20তে 2টা কি 3টা ম্যাচ, উনি পারফর্ম করতে পারে নাই। সো পারফর্ম করতে পারে নাই, আপনারা বাদ দেওয়ার আগে চাইছেন যে দলের সাথে রাখতে এবং আরও কিছু সুযোগ দিতে। তো আমি বলবো নাইম শেখ সুযোগের 100% মিস ইউজ করছে, বাট আপনাদের কেন জানি মনে হয় আমার মানে আরও 2টা বা একটা সিরিজে ওডিআইতে ওকে সুযোগ দেওয়া উচিত ছিল। এরপরে উনি পারফর্ম ডেফিনেটলি করতেন না, যেমনটা করেননি। সো আপনারা ওকে বা ওনাকে চিরদিনের জন্য বিদায় দিতেন, বলতেন ভাই তুমি ঘরোয়া লিগেই খেলে যাও, এনসিএল, বিপিএল এসব মানে ঘরোয়া লিগেই খেলো, ওডিআই খেলো, 4 দিনের ম্যাচ খেলো, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তোমার দ্বারা কিছু হবে না, তোমার হাঁটু কাঁপাকাঁপি পারফরমেন্স দেখলে লজ্জা লাগে, তাহলে ভালো মনে হয় ভালো হতো। তো ওডিআই টিম এখন আসলে ওডিআই স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। আমার মনে হয় রাত পোহালে মানে শুক্রবার তো আজকে 17 তারিখ, 18 তারিখ থেকে খেলা। টিমটা কেমন হলো? 2টো চেঞ্জ করেছে টিমে সৌম্য সরকার আসছে অনেকদিন পরে। আমার লাস্ট যতদূর মনে পড়ে সৌম্য সরকার ওডিআইতে ভালো পারফরমেন্সই করছিল, সম্ভবত ইনজুর্ড বা অন্য কোনো ইস্যুর কারণে উনি বাদ পড়ে। তো সৌম্য সরকার এক্সপিরিয়েন্সড পার্সন, ঠিক আছে, ভালো। তামিমকে রেখেছেন ওপেনিংয়ে ওনার সাথে। তামিম আসলে ভালো নকই নেই,
ভালো টাচে নেই। আমার মনে হয় যদি আপনার কাছে বিকল্প অপশন থেকে থাকতো তাহলে তামিমকে আপনি রেস্ট দিতে পারতেন এবং ফোকাস করতে বলতেই পারতেন তামিমকে T20-র জন্য। ইমনকে ওডিআই থেকে বাদ রেখেছেন, খুবই ভালো হয়েছে, খুবই ভালো ডিসিশন। আপনি মিডল অর্ডার্সে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে এসেছেন, যেটা খুবই কারেক্ট ডিসিশন আমি বলবো। মিডল অর্ডার্সে আপনার কোনো প্রপার ব্যাটসম্যান নেই যে কিনা উইকেটের চারদিকে প্রপার ক্রিকেটিং শট খেলতে পারে, তো এটা দরকার ছিল। মাহিদুল ইসলাম অঙ্কন ইজ এ ভেরি গুড চয়েস। আমি তো বলি যে আপার মিডল অর্ডারে আসলে আপনি মমিনুলকেও ট্রাই করতে পারতেন, অথবা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছেন, সরি, মাহমুদুল হাসান জয়কেও ট্রাই করতে পারতেন। তো মমিনুল বা জয় আমার মনে হয় এই সময় আপনার ওডিআই টিমের যে অবস্থা, এতে মিডল অর্ডার্সে একটা ভালো চয়েস হতে পারতো। লোয়ার মিডিলে আপনি লেফট হ্যান্ডেড কাউকে খুঁজে পাচ্ছেন না। শামীম হোসেনকে দলে রাখা, জাকিরকে দলে রাখা, আমি মনে করি যে এনাদেরকে ওডিআই টিম থেকে আসলে রেস্ট দেওয়া উচিত ছিল। ওনারা টোটাল টাচে নেই এবং আমার মনে হয় যে ওনাদেরকে কনসেন্ট্রেট করতে দেওয়া উচিত ছিল T20-র জন্যই। আমি আসলে অবাকই হয়েছি। আমি জানি না মানে থিঙ্ক ট্যাঙ্করা কী চিন্তা করছে, কাকে নিয়ে কী চিন্তা করছে। কারণ দেখেন, আপনার জাকির আলী কোনো ধরনের ফর্মেই নেই, কোনো অবস্থাতেই নেই। আপনার ওনাকে অবশ্যই রেস্টে দেওয়া উচিত ছিল। তো এখানে আপনি মমিনুল বা জয়কে আনতেই পারতেন। দেখেন, ওনাদের পিছনে কোথাও কোনো সিল লাগানো নেই যে তারা শুধু টেস্টেরই প্লেয়ার। সো আমার মনে হয় ওনাদেরকে ওডিআইতে আনার সময় হয়েছে। আর আমি মনে করি যে বাকি যাদেরকে দলে রেখেছেন ঠিক আছে, তানজিম সাকিব অ্যাজ এ পেস বলার, আপকামিং অলরাউন্ডার ঠিক আছে, মোস্তাফিজ ঠিক আছে, তানভীর ইসলামকে রেখেছেন ঠিক আছে, তাসকিন আহমেদ খুব ভালো একটা শেপে নেই, আপনার হয়তো অপশন নাই, ঠিক আছে রেখেছেন। হাসান মাহমুদ ভালো কিছু করতে পারলো না, দেখলাম না। তাসকিন তো যেমনটা বললাম একদম ভালো শেপে আমার মনে হচ্ছে না। তো টিম নিয়ে ওই তো বলবো, দুটো কমপ্লেন আমার মনে হয়েছে, শামীম হোসেন এবং জাকের আলী অনিক, এনাদেরকে আপনি ড্রপ করতে পারতেন। নাজমুল হোসেন শান্ত, তো নাইম শেখের পরে যদি কাউকে বলতে হয় নাজমুল হোসেন শান্ত। দেখেন, বাংলাদেশ দল বা বাংলাদেশের আমরা যারা সাপোর্টার্স 18-20 কোটি মানুষ, সবাই তো ভালোই চায়। ক্রিকেটে আসলে হৃদয় দিয়ে ধারণ করার জন্যই হয়তো এত কমপ্লেন, এত কিছু বলে। আমার মনে আছে শান্তকে নিয়ে যেরকম ট্রল হতো বাংলাদেশে, আর কাউকে নিয়ে মনে এত ট্রল হয়নি। লর্ড শান্ত, লর্ড অ্যাসোসিয়েশনের হেড শান্ত, বিভিন্ন সময় বিভিন্ন বলা হতো। এই শান্তই যখন কিছুদিন কন্টিনিউয়াসলি পারফর্ম করে গত বছরে, আমার মনে হয় মানে এই ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ায় খুঁজলেই পাবেন যে আপনার গ্যালারি থেকে মানুষজন বলছে সরি শান্ত পারফর্ম করার পরে শান্তর মাপ চাচ্ছে শান্তর কাছে। শান্তর কিছুটা কয়েকটা 50 বা কয়েকটা পারফরমেন্সের পরে, বা একটা মনে হয় 100-ও ছিল। সো বাংলাদেশের মানুষকে তো মাফও চাইছে। সো ভুলে গেলে চলবে না, এতগুলো মানুষের আবেগ নিয়ে আপনারা, হ্যাঁ ঠিক আছে পতাকাকে রিপ্রেজেন্ট করেন, দেশকে রিপ্রেজেন্ট করেন, বাট সামান্যতম রেসপন্সিবিলিটি, কনসেন্ট্রেশন, নিজের সেলফ ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে চিন্তা করা আপনাদের দরকার। নাজমুল হোসেন শান্ত খুবই বাজে সময় পার করছেন। 3টা ওডিআই খেলেছেন, একটাতে রান আউট হয়েছে এবং সেটাও নিজের দোষে হয়েছে, কোনোভাবে ভালো শেপে নেই। তাওহিদ হৃদয় অন অ্যান্ড অফ যাচ্ছে, গুড মিডল অর্ডার ব্যাটসম্যান, বাট উনি যতটুকু প্রমিজিং প্লেয়ার হিসেবে ইন্টারন্যাশনাল এরিনাতে এসেছিলেন, এসেই যেভাবে পারফর্ম করছিলেন সেটা নিজের, আমি বলবো পটেনশিয়াল ধরে রাখতে পারছেন না, পারফরমেন্সে আমরা অ্যাটলিস্ট দেখছি না। বাংলাদেশে এখন আমি মনে করি 2টা ব্যাটসম্যান আছে যাদেরকে আপনি 2টো করে ফরম্যাট খেলাতে পারেন, মানে ওডিআই, আমি হোয়াইট বল ক্রিকেটের কথা বলছি। আমি শুধু হোয়াইট বল ক্রিকেটে ওডিআই এবং T20-তে খেলতে পারি এরকম 2টা ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের 2জন ব্যাটসম্যানকে দেখি অনলি। তার মধ্যে একজন লিজেন্ড কুমার দাস, 2 নম্বর হচ্ছে আমাদের ব্যাটসম্যান যাকে নিয়ে মাত্র কথা বলছিলাম যে তাওহিদ হৃদয়। সো এছাড়া আপনার ওডিআই এবং T20 ব্যাটসম্যান একই সাথে 2টা ফরম্যাট হ্যান্ডেল করতে পারার মতো ক্যাপাবিলিটি আমি এই মুহূর্তে কাউকে দেখছি না। দেখেন,
যেরকম নুরুল হাসান সোহান বা জাকের আলী যেরকম স্লগিং করছে বা স্লগার, তারা মিডিল ওভার্সে যদি 4-5টা বাংলাদেশের উইকেট পড়ে যায় উইদিন 30 ওভার্স, আমার মনে হয় না তারা রেস্ট অফ দ্য ওভার্স খেলার মতো অবস্থায় আছে। সো এটা চিন্তা করা উচিত। আমি জানি না বাংলাদেশ মানে বিসিবিতে যে থিঙ্ক ট্যাঙ্করা আছে, লিপু ভাই যে টিম সিলেকশন করছেন, সিলেকশন প্যানেলেও আমার মনে হয় আরও মানুষ দরকার। আমি জানি না, মানে আপনাকে বোল্ড ডিসিশন নিতে হবে ভাই, লিপু ভাই বা সিলেক্টার্স। আপনাদেরকে শর্ট টার্ম মিডিয়ার প্রেশার নিয়ে ডিসিশন নিলে হবে না, আপনাদেরকে লং টার্ম একটা মানে চিন্তা করতে হবে। আপনার মার্চে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, আপনার হাতে আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাসের মতো, 5-6 মাস আছে। আপনি এখন থেকেই টি-20তে আপনার একটা ফুল সেট আপ রেডি করেন। প্রয়োজনে তাদেরকে আপনি এই সাম্প্রতিক ছোট কোনো অ্যাচিভমেন্ট রাখার জন্য তাদেরকে প্রেশার দিয়েন না। আপনি টি-20 স্কোয়াড থেকে 4-5টা প্লেয়ারকে টোটালি আলাদা রাখেন, তাদেরকে ফুল কনসেন্ট্রেট করতে দেন টি-20-র জন্য। আপনি ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে 27-এ, সেখানে আপনার ওডিআই টিমের যে অবস্থা, ডিরেক্টলি তো কোয়ালিফাই করতে পারবে বলে মনে হচ্ছে না। সো অ্যাসোসিয়েট কান্ট্রিদের সাথে কম্পিট করে তারপরে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, তো সেখানেও আপনাকে সেই ধরনের একটা মিডিল অর্ডার্স বা প্রপার ক্রিকেটার আপনাদেরকে বের করতে হবে। তা আমি বুঝি না কেন আপনারা আসলে মমিনুলকে, জয়কে কনসিডার করছেন না। আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী আছে, পারফর্ম করছে ইদানিং, অঙ্কনকে কনসিডার করেছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। জাকির হাসান আছে, ইয়াসির আলী, রাব্বি আছে, এনাদেরকে আপনাদের চিন্তা করা উচিত ফর দ্য ওডিআই স্কোয়াড। আচ্ছা, টি-20-র কথাও যদি একটু বলি, আমার কেন জানি মনে হচ্ছে আপনার কাছে যদি প্রপার খুব ভালো অপশান থাকতো, আপনারা সাইফকেও আমার মনে হয় যেরকম পারফর্ম সাইফ করছে ওডিআইতে কনসিডার নাও করলে পারতেন। কারণ সাইফ যেরকম পারফর্ম করছে, সাইফকে প্রপার প্ল্যানিং দেওয়া উচিত যে সাইফ তুমি ভালো করছো, ইউ আর ডুইং গুড, তোমার শর্ট সিলেকশন, তোমার হিটিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো, তুমি জাস্ট এখন তোমার স্ট্রাইক রোটেশন নিয়ে চিন্তা করো, কিভাবে তুমি তোমার স্ট্রাইক রোটেশনটা বাড়াবা, তুমি কিভাবে সিঙ্গলস ডাবলসে আরেকটু ট্রাই করবা, ডট বল খেলা কমাবা। সাইফকে এরকম একটা প্ল্যানিং দেওয়া উচিত এবং সাইফ যেভাবে খেলছে সেটা ক্যারি করতে দেওয়া উচিত, যাতে করে তার টি-20 থেকে পারফরমেন্স না পড়ে যায়। এখন সাইফকে ওডিআইতে আনার পরে কী হয়েছে আমি দেখেছি, আমার মনে হচ্ছে সাইফ একটু প্রেশারে খেলছে। সাইফ মনে করছে আচ্ছা ঠিক আছে, এতদিন পরে ওডিআইতে আসলাম, তাহলে ওডিআইতে ইনিংস একটু লম্বা করি, বেশ কিছু শর্ট আমার মনে হচ্ছে সাইফ চাইলেই ওটা 6 বা 4 জন যেতে পারতো, ও চেক করছে, শর্ট করছে না, সেগুলো একটা প্রেশার। এখন এই সব ব্যাটসম্যানই আপনি হয় বাংলাদেশ ক্রিকেটে কী হয়, যে স্কোয়াডে নাই আমরা 18 কোটি লোকজন মনে করি তাকে আনলেই মনে হয় খেলাটা ভালো হতো, আর যে পারফর্ম ভালো করছে তাকে সব ফর্মেটেই আপনি খেলা দেন। টি-20তে ভালো করতেছে, আপনি তাকে ওডিআই টেস্টে খেলা দেন, দরকার নেই। আপনাকে সেপারেটলি চিন্তা করতে হবে ওডিআই স্কোয়াড, টি-20 স্কোয়াড। তো টি-20 নিয়ে যেটা বলছিলাম, আমার মনে হয় আপনার এখনই 5 মাস হাতে আছে প্ল্যান করা উচিত যে আপনি তামিম আছে, ইমন আছে, দুজনকে কি আপনি প্ল্যান করবেন আপনার ওপেনিং স্লটের জন্য, নাকি এদের মধ্যে আপনি কম্পিট করে দেখবেন আপনার কে প্রপার শেপে আছে, কে ভালো করছে, তাকেই শুধু আপনি টি-20 লাইন আপের জন্য রাখবেন, কনসিডার করবেন যে কোনো একজনকে। সেকেন্ড হতে পারে সাইফ হাসান, এবং 3 নম্বর হিসেবে আপনি মানে 3 নম্বর ওপেনার হিসেবে আপনি কিন্তু জিসান আলমকেও কনসিডার করতে পারেন। আপনি বলছেন অনেক দিন থেকে শুনছি জিসান আলম ভালো করছে, স্ট্রাইক মানে লং হিট এর অ্যাবিলিটি আছে, আপনি বলছেন হয়তো এখন ইন্টারন্যাশনাল লাইনের জন্য রেডি না। আরে ভাই, কবে উনি রেডি হবে? লাইক আপনার টি-20 স্কোয়াডে ঢুকানোর মতো জন্য আপনার একটা প্লেয়ার যদি তার 20-22 বছরেও আপনি তাকে আনতে না পারেন, টি-20তে কবে আনবেন? 28 বছর হলে? আমি মনে করি দরকার নেই। জিসান আলমকেও যদি প্রপার শেপে থাকে, সিলেক্টরে যদি দেখে মনে করেন যে হ্যাঁ ওনাকে আনা যায়, আনেন। আজিজুল হাকিম আমাদের হয়তো ইয়াং সেন্সেশন, ওরা আসবে। আমি আজিজুল হাকিম, তামিমের কথা বলছি, আবরার আছে, এরা আপনি এদেরকে পাইপলাইনে রাখেন, চোখে চোখে রাখেন। সো এখন আসলে টি-20 স্কোয়াড নিয়েও আপনার সেপারেটলি চিন্তা করার আছে, 5 মাস হাতে আছে। তো কার কি ইন্ডিভিজুয়াল সমস্যা আছে, যে প্লেয়ারগুলো, তাদেরকে আসলে তাদের ভুলগুলো ধরায় দেন, আপনার তাদেরকে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে বলেন, এবং আমার মনে হয় আমার প্রপার কোচ রাখা উচিত। আপনার আপনার টাইগার স্কোয়াড আছে, আপনার হচ্ছে হাই পারফরমেন্স স্কোয়াড আছে, এদের জন্য আসলে সেপারেট ব্যাটিং কোচ রেখে প্রপার ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে কাজ করার সময় এখন। আর ওডিআই টিমে স্কোয়াড যা হয়েছে ঠিক আছে, ওই যেই দুইজনকে বললাম ওনাদেরকে ড্রপ করলেও পারতো, ওনাদেরকে হয়তো টি-20-র জন্য সময় দিত বা আর একটু স্কোয়াড নিয়ে চিন্তা করতো।
দেখেন, আপনাকে লং টার্ম প্ল্যানিং করতে হবে যদি আপনি আউটকাম চান। শর্ট টার্ম প্ল্যানিং করে আপনার আসলে ওই 2-1টা সিরিজ তো আপনি জিতবেন। দেখেন আপনাদের অবস্থা কি, আপনি আফগানিস্তানের মতো টিমের সাথে 3-0 হারলেন, 200 রানের ব্যবধানে সিরিজ হারলেন ওডিআইতে সিঙ্গেল ম্যাচে। তো এরপরে আপনি বোর্ড থেকে আপনারা মেসেজ দিচ্ছেন যে আমাদের এখনও 8টা সিরিজ 24টার মতো ম্যাচ বাকি আছে। এটা বলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনারা বোঝাতে চাচ্ছেন যে হ্যাঁ, মানে আপনারা ব্যাক করতেছেন যে এখনও আমাদের চান্স আছে। তো এগুলো তো আসলে লজ্জা দেয় আমাদেরকে। আপনারা এমন বরংভাবে চিন্তা করেন যাতে করে এই যে সামনে আপনারা জিম্বাবুয়ের সিরিজ বা আয়ারল্যান্ডের সাথে সিরিজ ঢাকার মাটিতে বা চিটংয়ের মাটিতে তাদেরকে নিয়ে জিতে আপনারা ডিরেক্টলি কোয়ালিফাই করেও কী লাভ হবে? ওডিআই ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনারা পারফর্ম করতে পারবেন না। টি-20তে আমরা পরপর ব্যাক টু ব্যাক 4টা টি-20 সিরিজ জিতলাম, দিন শেষে কী হলো? আমরা ফাইনালটা খেলতে পারলাম না, আমাদের ডিজার্ভিং ফাইনালটা আমরা খেলতে পারলাম না। পাকিস্তানের এগেনস্টে সহজ একটা ম্যাচে আমরা চেস করতে পারলাম না। সো আসলে বড় প্লেয়ারদের জন্য বড় প্লেয়ারের মন মানসিকতা এবং গেম সেন্স আপনাদেরকে রেডি করতে হবে, তৈরি করতে হবে। এদেরকে দেখতে হবে, আপনাদেরকে জহুরির চোখ দিয়ে দেখতে হবে কোন কোন প্লেয়ারদেরকে আপনি কোন কোন ফরম্যাটের জন্য সিলেক্ট করবেন। লং টার্মে সিলেক্ট করেন, তাদেরকে সময় দেন, তাদেরকে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টকে এমফেসাইজ করেন। আমার মনে হয় এটাই ভালো হবে। আর পরিশেষে বলতে চাই, স্কোয়াড হয়েছে মোটামুটি, আমার মনে হয় না তারপরেও খুব একটা ভালো পারফর্ম করবে। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ইন্ডিয়ার সাথে সিরিজ খেলে হয়তো ইন্ডিয়ার সয়েল থেকে বাংলাদেশে আসছে। সো আমার মনে হয় না এটা গুড মানে ইজি গেম হবে। আর আমার অলওয়েজ মনে হয় বাংলাদেশে এই ধরনের সমস্যা আছে। ছোট শেষ করে কথা বলে শেষ করতে চাই। দেখেন, আপনারা বলতেছেন যে বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার কে? তাসকিন আহমেদ। কিন্তু আপনি অ্যাজ এ সিলেক্টর আপনাকে বুঝতে হবে প্রিমিয়াম ফাস্ট বোলার তাসকিন আহমেদ জন্যই তাসকিনকে সব ফরম্যাটে মানে ওডিআই বা টি-20তে সবসময় দলে রাখতে হবে না, সবসময় বেস্ট 11-এ রাখতে হবে না। তাসকিন হাফ ফিট নাকি ফুল ফিট নাকি 70% ফিট, এটা বোঝার মতো ক্যাপাসিটি দলে যারা আছেন, দল ম্যানেজমেন্টে যারা আছেন, যে সহকারী কোচ যারা আছেন তাদেরকে বুঝতে হবে। হাফ ফিট বা 70% ওকে তাসকিনের চেয়ে 90% ফুল ফিট বা 100% ফিট খালিদ আহমেদও টি-20 স্কোয়াডের জন্য ভালো হবে। তো এই রকম ডিসিশন নেওয়ার মতো, বোল্ড ডিসিশন নেওয়ার মতো যোগ্যতা আপনাদের থাকা উচিত। কিন্তু আপনারা কি ওই নাম এবং ফেমের পেশারে চলে যান। তাসকিন আহমেদ ওকে তো নিতেই হবে স্কোয়াডে, লিটন দাস ওকে তো স্কোয়াডে নিতে হবে, সাকিব আল হাসান খারাপ খেললে ওকে নিতে হবে। এই দিন নাই মডার্ন ক্রিকেটে, এই দিন আসলে নাই। আপনাকে সেপারেটলি চিন্তা করতে হবে। আমার মনে হয় ইন্ডিয়াকে দেখেও শিখতে পারেন। ইন্ডিয়াকে দেখেন, মানে অসম টি-20 প্লেয়ার তারা কিন্তু নিচ্ছে না, টি-20তে নিচ্ছে না। জয়সওয়ালের মতো প্লেয়ার টি-20তে নেয় না। আপনার ঋষভ পান্টের মতো প্লেয়ার টেস্টের জন্য তাকে কনসেন্ট্রেট করতে দিয়েছে। সো নাওয়াডেজ আসলে মডার্ন ডেজ এতটাই টাফ ক্রিকেট যে আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে, পাইপলাইনকে স্ট্রং করতে হবে। আপনি এরকম প্লেয়ার খুব কমই থাকবে যারা 3টা ফরম্যাট বা 2টা ফরম্যাটে কন্ট্রিবিউট আপনাকে করতে পারবে। সো আপনার মনে হয় আপনার সেপারেটলি চিন্তা করা বেটার। আপনি ওডিআইয়ের জন্য 5টা প্লেয়ারকে আলাদা করেন, টি-20-র জন্য 5টা প্লেয়ারকে আলাদা করেন, তাদেরকে ফুল কনসেন্ট্রেট করতে দেন এবং ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ল্যাকিংস নিয়ে কাজ করার সুযোগ দেন। আমার মনে হয় তাহলে আপনাদের আউটকাম আসবে। তো ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। থিঙ্ক ট্যাঙ্কটা কাজ করুক, শুভ বুদ্ধির উদয় হোক। ক্যাপ্টেন বাজে ফর্মে আছেন, ক্যাপ্টেন ভালো অবস্থায় নেই। আমার কাছে সে কি মনে হচ্ছে, ক্যাপ্টেনকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য সে একটু মনে হচ্ছে উদ্গ্রীব হয়ে আছে। তার এখন টার্গেট নাকি 50 ওভার টোটাল ব্যাট করা। এত বছর ক্রিকেটে থাকার পরও যদি একটা দলের ক্যাপ্টেনের মনে হয় যে ওডিআইতে এসে তার টার্গেট 50 ওভার ব্যাট করা, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। সো মিরাজকে নিয়েও চিন্তা করার সময় চলে এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।